আমাদের আজকের আয়োজন হুমায়ুন আহমেদের লেখা কিশোর উপন্যাস বোতল ভূত। আজ পড়ছি এর শেষ পর্ব। ভালো থাকো, সুখে থাকো। এক চৈত্র মাসে বোতল ভূত এনেছিলাম, এখন আরেক চৈত্র মাস। দেখতে দেখতে 1 বছর কেটে গেল। কত কাণ্ড হলো বোতল ভূত নিয়ে। সে হয়ে গেল আমাদের সুখ দুঃখের বন্ধু। কোনো একটা সমস্যা হলেই বোতল ভূতের কাছে যাই, কাতর গলায় সমস্যার কথা বলি। ও ভাই বোতল ভূত, লক্ষ্মী সোনা, চাঁদের কণা, 6 প্রশ্নমালার 3 অঙ্কটা পারছে না, একটু দেখবে কিছু করা যায় কি না। ও ভাই বোতল ভূত, আজ ইংরেজি পড়া শেখা হয়নি, তুমি কি দয়া করে ইংরেজি স্যারকে অসুখ বানিয়ে দেবে? আজ মগদাপাড়ার বদমাস ছেলেগুলির সাথে আমাদের মারামারি আছে, তুমি দয়া করে আমাদের জিতিয়ে দেবে। এই জাতীয় আবেদন সব সময় যে কাজ হয় তা না, তবে বেশিরভাগ সময়ই হয়। সাধারণত খুব জটিল সমস্যায় বোতলভূত আমাদের পাশে এসে দাঁড়ায়। এই যেমন ওরু আব্বার বিয়ে ভাঙার ব্যাপারটাই ধরা যাক না, কেমন চট করে ভেঙে গেল। বোতলভূত হাতের কাছে ছিল বলেই এটা সম্ভব হয়েছে। আমি ঠিক করলাম 1 বছর পার হলেই বোতলভূতের জন্মদিন করা হবে। বন্ধু বান্ধব সবাইকে বলবো, 1 টাকা করে চাঁদা ধরা হবে। সারাদিন খুব হইচই হবে। আমাদের ক্লাসের মন্টুকে বলা হবে এই উপলক্ষে একটা কবিতা লেখার জন্য। মন্টু হচ্ছে আমাদের ক্লাসের কবি। সে এ পর্যন্ত 311টা কবিতা লিখেছে। এর মধ্যে কয়েকটা অতি বিখ্যাত, যেমন আমাদের অঙ্ক স্যারকে নিয়ে লেখা কবিতা বিভীষিকা। ওই আসছে অঙ্ক স্যার, চক্ষে দেখি অন্ধকার, হব আমরা পগার পার। গায়কদের গান গাইতে বললে তারা সব সময় বলে আজ আমার গলা ভেঙে গেছে, মুড নেই, ইচ্ছা করছে না ইত্যাদি। কবিদের বেলায় ভিন্ন ব্যাপার। তাদের কবিতা লিখতে বললে খাতা কলম নিয়ে বসে পড়ে। মন্টুও তাই করল। টিফিন টাইমের মধ্যে 6 পাতার কবিতা লিখে ফেলল। কবিতার শিরোনাম ওগো প্রিয় বন্ধু। কবিতা শুনে আমরা মুগ্ধ। আমাদের ধারণা হলো স্বয়ং রবীন্দ্রনাথও ছেলেবেলায় এত ভালো কবিতা লেখেননি। আমরা মন্টুকে মহাকবি টাইটেল দিয়ে দিলাম। ঘোষণা করে দেওয়া হলো এখন থেকে মন্টুকে শুধু মন্টু বললে কঠিন শাস্তি হবে। মন্টুকে ডাকতে হবে মহাকবি মন্টু। বোতলভূতের জন্মদিনের ব্যাপারেও সবার খুব আগ্রহ দেখা গেল। শুধু আমাদের ক্লাসেরই না, অন্য ক্লাসের ছেলেরাও চাঁদা নিয়ে উপস্থিত। তারাও জন্মদিন করতে চায়। ক্লাস 5-এর ছেলেরা এসে বলল তারা বোতলভূতকে একটা সংবর্ধনা দিতে চায়। ক্লাস 6-এর ছেলেরা এসে বলল তারাও সংবর্ধনা দিতে চায়। শেষ পর্যন্ত ঠিক করা হলো স্কুলের তরফ থেকে তাকে একটা সংবর্ধনা দেওয়া হবে। সেই উপলক্ষে কমিটি তৈরি হলো, মানপত্র লেখা হলো। মানপত্র লিখলেন ক্লাস 10-এর আবু বক্কর ভাই। চমৎকার মানপত্র। হে ভূত, হে অশরীরী প্রাণ, হে বোতলবন্দি মুক্ত হৃদয়, হে মহাপ্রাণ, এই সব লেখা পড়লে রক্ত গরম হয়ে যায়। আমরা ঠিক করলাম বোতলভূতের সংবর্ধনা যার কাছ থেকে ভূত পেয়েছি তাকেই সভাপতি করা হবে। ওই যে রবু ঠাকুরের মতো দেখতে বুড়ো লোক, উনি হয়তো আসতে চাইবেন না, না চাইলেও তাকে হাতে পায়ে ধরে রাজি করাতেই হবে। একদিন বিকেলে দল বেঁধে গেলাম তার কাছে। তার বাড়ির কাছে এসে থমকে দাঁড়াতে হলো। সব কেমন যেন অন্যরকম লাগছে। বাড়ির রং করা হয়েছে, শান্তিনিকেতন লেখা সাইনবোর্ডটি নেই। সুন্দর একটা বাগান করা হয়েছে বাড়ির সামনে। ফর্সা মতো একজন বৃদ্ধ গেঞ্জি গায়ে খুঁতে হাতে বাগানে কাজ করছেন। আমি এগিয়ে গিয়ে বললাম, উনি কি আছেন? বৃদ্ধ হাসি মুখে বললেন, উনিটা কে? ওই যে রবীন্দ্রনাথের মতো দেখতে, লম্বা দাড়ি, লম্বা চুল। বৃদ্ধ হেসে ফেললেন। আর তখনই বুঝলাম উনিই সেই লোক। দাড়ি কেটে ফেলেছেন, চুল ছোট করে ফেলেছেন। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। বৃদ্ধ বললেন, কি ব্যাপার বলো তো? তার আগে বলুন আপনি কি উনি? হ্যাঁ, আমি সেই মানুষ। আমরা বোতলভূতের ব্যাপারটা তাকে বললাম।
বোতল ভূত আমাদের জন্য কি কি করেছে তাও বললাম। তার বিশ্বাস সীমা রইল না। তাকে দেখে মনে হলো এমন অদ্ভুত কথা তিনি তার জীবনে শোনেননি। হতভম্ব হয়ে যাওয়ার স্বরে তিনি বললেন, আমিই তোমাকে বোতল ভূত দিয়েছি? জি। কি সর্বনাশের কথা! আমি ভূত পাবো কোথায় যে তোমাকে বোতলে ভরে দেব? এই তো দেখুন না, আমার সঙ্গেই আছে। আমি শিশিটা তার হাতে দিলাম। তিনি গভীর আগ্রহে শিশি নেড়েচেড়ে দেখে বললেন, আসলে ব্যাপারটা কি হয়েছে তোমাদের বলি। আমার মাথা ঠিক ছিল না। দীর্ঘদিন অসুস্থ ছিলাম। চিকিৎসা চলছিল। এখন মনে হচ্ছে মাথা খারাপ অবস্থায় ওসব করেছি। আমরা মুখ চাওয়াচাওয়ি করতে লাগলাম। বৃদ্ধ বললেন, তোমরা যে সময় জন্মেছ তার অনেক আগেই চাঁদে মানুষ নেমে গেছে। মঙ্গল গ্রহে নেমেছে মেরিনাল মহাশূন্যযান। আর তোমরা কি না ভূত নিয়ে মাতামাতি করছো? আমার না হয় মাথা খারাপ, কিন্তু তোমাদের তো আর মাথা খারাপ হয়নি। তোমরা কেন এসব বিশ্বাস করবে? আমি ক্ষীণ গলায় বললাম, বোতল ভূত আমাদের জন্যে অনেক কিছু করেছে। কি করেছে? আমরা একে একে ভূতের কাণ্ড কারখানা বললাম। বৃদ্ধ মিটমিট হাসতে হাসতে বললেন, এইসব ঘটনা এমনিতেও ঘটত। স্বাভাবিক নিয়মে এসব ঘটেছে, আর তোমরা ভেবেছ ভূত এসব করেছে। আমাদের মন অসম্ভব খারাপ হয়ে গেল। বৃদ্ধ বললেন, মানুষের অসীম ক্ষমতা। অসাধ্য কাজের জন্যে মানুষের ভূতের দরকার হয় না, সে নিজেই পারে। এই বৃদ্ধের কথা শুনে আমাদের এতই মন খারাপ হলো যে প্রায় চোখে পানি এসে পড়ার মতো অবস্থা। আমাদের কাণ্ড কারখানা দেখে হয়তোবা বৃদ্ধের মায়া হলো। তিনি বললেন, তোমাদের ভূতের সংবর্ধনা আয়োজন করেছ, খুব ভালো কথা, করো। আমি সভাপতি হিসাবে সেখানে যাব। অবশ্যই যাব, কিন্তু কথা দিতে হবে, সংবর্ধনা শেষে বোতলটা আমাকে দিয়ে দেবে। কি কথা দিচ্ছ? আমরা চুপ করে রইলাম। বৃদ্ধ বললেন, যাও, বোতল নিয়ে বাড়ি যাও। সংবর্ধনা শেষে আমাকে তা দিয়ে দেবে। কোথায় রাখলাম বোতলটা? আশ্চর্যের ব্যাপার, বোতলটা খুঁজে পাওয়া গেল না। বৃদ্ধ বিস্মিত হয়ে বললেন, এইখানেই তো ছিল। দেখো তো, তোমরা কেউ পকেটে নিয়ে রেখেছ কি না? আমাদের কারোরই পকেটে বোতল নেই। আমরা তন্ন তন্ন করে খুঁজলাম। নেই নেই নেই, কোথাও নেই। বৃদ্ধ গম্ভীর গলায় বললেন, ভালোই হলো, আপদ বিদায় হয়েছে। যাও, এখন তোমরা বাড়ি যাও। এই জাতীয় বাজে বিষয় নিয়ে আর মাথা ঘামাবে না, কেমন? আমরা ফিরে এলাম। ফেরার পথে মনে হলো আমরা ভূতকে বিশ্বাস করিনি বলে বেচারা বোতল ভূত মনের দুঃখেই চলে গেছে। গভীর বেদনায় আমার চোখে পানি এসে গেল। আমি মনে মনে বললাম, ভূত ভাই, তুমি সত্যি হও আর মিথ্যাই হও, আমি সারা জীবন তোমাকে ভালোবেসে যাব। তুমি যেখানেই থাকো, ভালো থাকো, সুখে থাকো। এতক্ষণ আপনারা শুনছিলেন হুমায়ূন আহমেদের লেখা কিশোর উপন্যাস বোতল ভূত। ধন্যবাদ সবাইকে।